4 মাস আলাপ আলোচনার পর 1969 সালের 28শে জুলাই প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে তার নির্ধারিত বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আলোচনাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মূল সমস্যাগুলোর উপর ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। 1956 সালে শাসনতন্ত্রকে পুনর্বহাল করার প্রশ্নে শেখ মুজিব বিরোধিতা করেছিলেন, অথচ অনেক রাজনীতিবিদ মত প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচনের জন্য 1956 সালের শাসনতন্ত্র পুনর্বহাল করা অপরিহার্য। প্রতিনিধিত্ব সম্পর্কেও বিরোধ রয়েছে। কেউ বলেছেন সমাজভিত্তিক নির্বাচন হতে হবে, যেমনটি হয়েছিল 1955 সালে। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে শেখ মুজিব পরিষ্কারভাবে বলেছেন নির্বাচন হতে হবে গণভোটের মাধ্যমে। পশ্চিম পাকিস্তানের বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ মত প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় শাসন কাঠামো হতে হবে 2 হাউস ভিত্তিক। পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলিকে একত্রিত করে 1955 সালে 1 ইউনিট প্রবর্তন করা হয়েছিল। এর বিরুদ্ধে মতামত রেখেছেন অনেকেই। তারা চান 1 ইউনিট লুপ্ত করে আগের মতো 4টি প্রদেশ সৃষ্টি করে আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েম করতে। সবচেয়ে জটিল সমস্যা হলো, মুজিব যদি তার 6 দফার প্রশ্নে আপোষ না করেন তবে কেন্দ্রীয় সরকার আদৌ কার্যকরী হবে কি? কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে সম্পর্কই বা কী হবে? এসব কিছুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, অতএব আপনারা দেখতেই পাচ্ছেন মূল সমস্যাগুলোর উপরে বিভিন্ন মতবাদ রয়েছে। আমি আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, এ সমস্ত ব্যাপারে আমার চিন্তাভাবনা উদার এবং পরিষ্কার। সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। একটি ব্যাপার আমি জোর দিয়ে বলতে চাই, জনগণ যে কোনো ধরনের শাসনতন্ত্র এবং যে কোনো ধরনের সরকার প্রবর্তন করার সিদ্ধান্ত নেয় না কেন, সেখানে পাকিস্তানের আদর্শ ও অখণ্ডতাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সর্বপ্রথম পাকিস্তানকে নিয়েই ভাবতে হবে। তার মানে এই নয় যে ন্যায়সঙ্গত আঞ্চলিক দাবিগুলো অবহেলিত হবে। পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি নয়, এমন সব দাবিগুলো পূরণের উপায় খুঁজে পেতেই হবে। এরপর বাঙালিদের দাবি দেওয়া ও আক্রোশ সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, জাতীয় পরিসরে বাঙালিরা তাদের ন্যায়সঙ্গত দায়িত্ব পালনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষোভ অতি স্বাভাবিক। আমি প্রতিজ্ঞা করছি, এই অন্যায়ের প্রতিকার আমি করব। পাকিস্তানের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এর আগে এত খোলাখুলিভাবে পূর্ব পাকিস্তানের সমস্যাকে এত সঠিক দৃষ্টি দিয়ে দেখেননি। পূর্ব পাকিস্তানের বাঙালিদের রাষ্ট্র পরিসরে নীতি নির্ধারণে কোনো প্রকার অংশীদারিত্ব না দেওয়ার ফলে বাঙালিদের মনে ক্রমান্বয়ে যে আক্রোশ দানা বেঁধে উঠে, তা থেকেই সৃষ্টি হয় অবিশ্বাস, বিক্ষোভ ও প্রচণ্ড গণ আন্দোলন। আন্দোলনের তীব্রতায় বিপন্ন হয়ে পড়ে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা। পাকিস্তানের কনস্টিটিউশন কমিশন এবং এর প্রধান জাস্টিস শাহাবুদ্দিন বাঙালিদের মনোভাব সম্পর্কে তার রিপোর্টে বলেন, বাঙালিদের প্রতি ঔপনিবেশিক ব্যবহার করা হয়। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারি ডকুমেন্টে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ঘটনা প্রবাহের বর্ণনা করতে গিয়ে ঔপনিবেশিক শব্দটা ব্যবহার করেন জাস্টিস শাহাবুদ্দিন। পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনোভাব, আশা আকাঙ্ক্ষার সঠিক মূল্যায়ন করার মাধ্যমেই একমাত্র সম্ভব ছিল পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখা। পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তান ভেঙে যাক সেটা চাননি। তারাও চেয়েছিল তাদের ন্যায়সঙ্গত অধিকার কায়েম করতে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের ন্যায়সঙ্গত অধিকার ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতাই পরবর্তী সময়ে 1971-এর দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া মত প্রকাশ করেন, জাতীয় পরিষদের সমঝোতার ভিত্তিতে জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিশ্চয়ই শাসনতান্ত্রিক এই সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে পাবেন। যদি এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হন, তখন বাধ্য হয়ে তাকেই জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করার দায়িত্ব নিতে হবে। আগস্টের শেষ অবধি প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বুঝতে পারেন রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে মূল সমস্যাবলীর কোনো সমাধান সম্মিলিত প্রচেষ্টায় বের করা সম্ভব নয়। তাই তিনি অতি সংগোপনে উদ্যোগ নেন ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা প্রণয়নের। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জেনারেল হামিদ, জেনারেল পীরজাদা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের 2 মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং গভর্নরদ্বয় অতি ঘন ঘন বৈঠকে মিলিত হতে লাগলেন। রাজনৈতিক অঙ্গনের প্রতিটি ঘটনা, সেই সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের মন্তব্য অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে লাগলেন তারা। সামরিক এবং বেসামরিক গোয়েন্দা বিভাগসমূহের রিপোর্ট এবং তাদের মতামত আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে ওঠে। তাদের এই গোপন বৈঠকগুলোতে বেসামরিক মন্ত্রীদের কোনো অবস্থান ছিল না। পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক দাবিসমূহের মূল প্রবক্তা ছিলেন শেখ মুজিবুর রহমান। তার সর্বপ্রথম দাবি ছিল সাধারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিন ধার্য করা। তিনি 1956 সালে শাসনতন্ত্রের পুনর্বহালের বিরোধিতা করেন। তিনি 1956 সালে শাসনতন্ত্রের নীতি সমতাভিত্তিক ভোটাভুটির পরিবর্তে গণভোটের দাবি তোলেন। তিনি 1956 সালে শাসনতন্ত্রে বর্ণিত কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্কেরও বিরোধিতা করেন। তিনি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের 1 ইউনিট ভাঙার দাবিকে সমর্থন জানান।
আওয়ামী লীগ বাদে পূর্ব পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলগুলো 1956 সালে শাসনতন্ত্রে কিছুটা রদবদল করে সেটাকেই পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অভিমত প্রকাশ করেন। তারা শাসনতন্ত্রে পরিবর্তন এনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কায়েমের দাবি উত্থাপন করেন। তারা মুজিবের 6 দফার বিরোধিতা করেন, কিন্তু আঞ্চলিক বৈষম্যতা দূর করার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বক্তব্য রাখেন। তারা সবাই গণভোটের মাধ্যমে সাধারণ নির্বাচনের পক্ষে রায় দেন। ইসলামপ্রিয় দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো একটি শক্তিশালী কেন্দ্র এবং ইসলামিক শাসনতন্ত্র কায়েমের দাবি তোলেন। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিরোধিতা তারা করেননি, কিন্তু আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কে তাদের মতামতের সাথে পূর্ব পাকিস্তানের জনগণের দাবির কোনো মিলই ছিল না। জনাব ভুট্টো 1956 সালে শাসনতন্ত্রের বিরোধিতা করেন। সংসদীয় গণতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ওয়েস্টমিনিস্টার টাইপের গণতন্ত্র পাকিস্তানের মতো একটি অনুন্নত দেশে প্রযোজ্য নয়। এই ধরনের রাজনৈতিক সরকার প্রবর্তনে দেশে বিশৃঙ্খলাই যাবে বেড়ে, পরিবেশ সৃষ্টি হবে রাজনৈতিক অস্থিরতার, ফলে জাতি বা দেশের কোনো উন্নতি সম্ভব হবে না। এ ছিল তার বদ্ধমূল ধারণা। আইয়ুব খানও ঠিক একই চিন্তা করতেন। কেন্দ্র প্রাদেশিক সম্পর্ক, শাসনতন্ত্র, ইসলামী চিন্তা চেতনার প্রতিফলন, ওয়ান ইউনিট ভাঙা প্রভৃতি সমস্যাগুলো সমাধানের দায়িত্ব ইয়াহিয়া খানের সরকার বলেই জনাব ভুট্টো মনে করতেন। তিনি অভিমত প্রকাশ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকেই এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক অন্যান্য নেতৃবৃন্দ সরাসরিভাবে ওয়ান ইউনিট ভেঙে ফেলার দাবি তোলেন। পাঞ্জাবের নেতৃবৃন্দ এ দাবি মেনে নিতে না চাইলেও প্রকাশ্যে তেমন কোনো জোর প্রতিবাদ তোলা বিপজ্জনক হবে ভেবে এ ব্যাপারে চুপচাপ থাকতে বাধ্য হন। বামপন্থী রাজনৈতিক দলগুলো আর্থসামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে এবং সমাজতন্ত্র কায়েম করে জনগণের মুক্তির দাবি তোলেন। উল্লেখিত রাজনৈতিক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে 3টি মূল বিষয়ে চিন্তাভাবনা করতে হয়। প্রথমত, বাঙালিদের গণভোটের মাধ্যমে নির্বাচন করার দাবি। দ্বিতীয়ত, কেন্দ্র ও প্রদেশগুলোর সম্পর্ক। এটি ছিল সবচেয়ে জটিল প্রশ্ন তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে। তৃতীয়ত, পশ্চিম পাকিস্তানের ওয়ান ইউনিট ভেঙে প্রদেশগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা। 28 নভেম্বর 1969 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে তার ভাষণ শুরু করেন উল্লেখিত শাসনতান্ত্রিক মূল বিষয়গুলো নিয়ে। তিনি বলেন, দুঃখজনক হলেও দেশের রাজনীতিবিদগণ ও নেতৃবৃন্দ বিষয়গুলোর উপর ঐক্যমত সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। আইয়ুব খানের মতো রাজনৈতিক নেতাদের তার ব্যর্থতার জন্য সরাসরি দোষারোপ না করে তিনি অতি বুদ্ধিমানের মতো ব্যর্থতার কারণ হিসেবে সার্বিক জটিল অবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, বর্তমান অবস্থায় 4টি উপায়ে নির্বাচনের সমস্যা হাল করা যেতে পারে। 1. নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি কনস্টিটিউশনাল কনভেনশন গড়ে তোলা, যার দায়িত্ব হবে একটি সুষ্ঠু নতুন সংবিধান গঠন করা। 2. 1956 সালের শাসনতন্ত্রকে পুনরায় বহাল করা। 3. একটি শাসনতন্ত্র তৈরি করে সেটির উপর জাতীয় পর্যায়ে রিফেরারেন্ডাম গ্রহণ করা। 4. পুরনো শাসনতন্ত্রের ভালো মন্দের বিশ্লেষণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক গঠন করে তার আওতায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। উল্লেখিত 4টি পন্থার দোষগুণ বর্ণনা করে প্রেসিডেন্ট চতুর্থ উপায়কে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। 3টি মূল সমস্যা, গণভোটের মাধ্যমে নির্বাচন, ওয়ান ইউনিট ভেঙে দেওয়া এবং কেন্দ্র প্রাদেশিক সম্পর্কে তিনি ঘোষণা দেন গণভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হবে, ওয়ান ইউনিটের অবলুপ্তি করে প্রাদেশিক নির্বাচন গণভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট আশা করেন যে ফেডারেল সরকারের শাসনতন্ত্র প্রণয়নের ব্যাপারে বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে নিশ্চয়ই সক্ষম হবেন। ইয়াহিয়ার এই ঘোষণার বিরোধিতা করেছিলেন জান্তার মূল ক্ষমতা বলয়ের এয়ার মার্শাল নূর খান ও জেনারেল হামিদ। তারা মত প্রকাশ করেন যে 2 হাউস বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ না থাকলে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে বাঙালিরা পাকিস্তান ফেডারেশনের অন্যান্য প্রদেশগুলোর উপর তাদের প্রণীত শাসনতন্ত্র চাপিয়ে দিতে সক্ষম হবে। তাই তারা দাবি করেন শাসনতন্ত্র সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে সংসদের 7% দ্বারা অনুমোদিত হতে হবে। 25 নভেম্বর অতি কষ্টে ইয়াহিয়া খান ও তার ইনার ক্যাবিনেটের সদস্যদের 60% দাবি উঠিয়ে নেওয়ার জন্য রাজি করাতে সক্ষম হন। 24 নভেম্বর তার বক্তৃতায় 60% সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় পূর্ব পাকিস্তানের অনেকেই সেদিন অবাক হয়েছিলেন। কেন্দ্র প্রাদেশিক সম্পর্কের ব্যাপারে শেখ মুজিবের অভিপ্রায় ছিল নির্বাচিত সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রেসিডেন্ট শেখ মুজিবের এই দাবিও মেনে নেন। এতে পশ্চিম পাকিস্তানের অনেক নেতাই প্রেসিডেন্টের সমালোচনা করেন। তারা চেয়েছিলেন গণভোট এবং ওয়ান ইউনিট ভেঙে দেওয়ার মতো এই ব্যাপারেও প্রেসিডেন্ট নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। প্রেসিডেন্ট প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবিও মেনে নেন। কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা জুলাই মাসের ভাষণে আমি কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্ক বিষয়ে বলেছি। পূর্ব পাকিস্তানের বাঙালিরা গুরুত্বপূর্ণ জাতীয় ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে সর্বদা বঞ্চিত হয়ে এসেছেন। এই ধরনের বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের অসন্তুষ্টি এবং বিক্ষোভ অতি যুক্তিসঙ্গত।
এই ধরনের বঞ্চনার প্রতিকার আমাদের করতে হবে। পাকিস্তানের একাত্মতা ও অখণ্ডতা বজিয়ে রেখে পাকিস্তানের দুই অংশকে স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার দেবার মাধ্যমে এই খবর নিরসন করা সম্ভব। স্বায়ত্তশাসনের অধিকার শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলেই চলবে না, অর্থনৈতিক ক্ষেত্রেও নিয়ন্ত্রণের অধিকার দিতে হবে প্রদেশগুলোকে। পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক সম্পদ পৃথকভাবে নিয়ন্ত্রিত হবে অংশবিশেষের জনগণ দ্বারা। কেন্দ্রীয় স্বার্থের পরিপন্থী নয় এমন সব উন্নয়নমূলক কার্যক্রম তারা স্বাধীনভাবে করতে পারবেন। প্রেসিডেন্টের 28শে নভেম্বরের ভাষণ দেশ বিদেশে প্রশংসিত হয়। আপাত দৃষ্টিতে মনে হলো পাকিস্তানের সমস্যার হয়তো একটি শান্তিপূর্ণ সমাধান হতে চলেছে। নিউ ইয়র্ক টাইমসের শিরোনামে খবর ছাপা হয়, পাকিস্তান দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বিশ্বের অন্যান্য সব সামরিক শাসকদের জন্য এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। তিনি গণভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে বেসামরিক সরকার কায়েম করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। পূর্ব পাকিস্তানের বাঙালিরা এবার কেন্দ্রীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হবে। জনসংখ্যা অনুপাতে এটাই তাদের ন্যায্য অধিকার। ক্রিশ্চিয়া সায়েন্স মনিটর লেখে, জেনারেল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গণভোটের মাধ্যমে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সংসদে গৃহীত আগামী শাসনতন্ত্র বাঙালিদের স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার প্রদান করবে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে প্রথমবারের মতো বাঙালিরা তাদের যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস জনাব সিকেস বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদাহরণ অন্যান্য দেশগুলোর জন্য শুধুমাত্র দৃষ্টান্তস্বরূপই নয়, প্রশংসারও যোগ্য। তার পদক্ষেপ পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। জনাব নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওয়াশিংটনে গ্রিক রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়ে বলেছিলেন, গ্রিসে পাকিস্তানের উদাহরণ অনুসরণ করতে পারে। দেশ বিদেশে সবার কাছেই পাকিস্তানের পরিকল্পনা পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য এক সুদূরপ্রসারী পদক্ষেপ বলে মনে হয়েছিল। সামরিক শাসকগণ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় না বলে যে কথিত প্রবাদ প্রচলিত রয়েছে, তাও খণ্ডিত হয়ে যাবে ইয়াহিয়ার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। কিন্তু তার বক্তৃতাকে কেন্দ্র করে আমাদের মনে কতগুলো প্রশ্ন দেখা দিল। সামরিক বাহিনী তথা জান্তার সবাই কি তবে ক্ষমতা হস্তান্তরের পক্ষে একমত পোষণ করেন? শেখ মুজিব কি তাহলে পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রেখে তার 6 দফা দাবির পরিবর্তন করতে রাজি হয়েছেন? নাকি তিনি নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র নিজেকে বাঙালি জনগণের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছেন? বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা এবং নির্বাচনের মাধ্যমে অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর তিনি কি স্বাধীন বাংলাদেশ গড়তে চাইবেন? পশ্চিম পাকিস্তানের অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে জনাব ভুট্টোর মনোভাব কী? প্রেসিডেন্টের বক্তব্যকে কার্যকরী করার জন্য তাদের যে ত্যাগ স্বীকার করতে হবে, তার জন্য তারা কি সত্যি আন্তরিকভাবে প্রস্তুত? 3টি বিষয়ের উপর ইয়াহিয়ার পরিকল্পনা নির্ভরশীল। প্রথমত, শেখ মুজিবুর রহমান তার 6 দফা দাবির প্রয়োজনীয় রদবদল করে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠিত করার পর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে সরে এসে পাকিস্তানের ঐক্য বজায় রাখবেন। দ্বিতীয়ত, পাকিস্তানের ঐক্য বজায় রাখার জন্য পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপতি, ব্যবসায়ী মহলকে প্রয়োজনীয় ত্যাগের মাধ্যমে বহুদিন ধরে বঞ্চিত বাঙালিদের আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক অর্থনৈতিক শোষণের ফলে সৃষ্ট অবিশ্বাস এবং আক্রোশ নিরসনের ফলে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। তাহলেই শুধু সম্ভব হবে পাকিস্তানের ঐক্য বজায় রাখা। তৃতীয়ত, সামরিক বাহিনীর জেনারেলদের সম্পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। দীর্ঘদিনের শাসন, শোষণ, বঞ্চনা, বাঙালিদের প্রতি হীন মনোভাব এবং অবজ্ঞার ফলে যে অবিশ্বাস, অসন্তোষ সৃষ্টি হয়েছিল পশ্চিম ও পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে, তার ক্ষত 1969-70 সালে ক্যান্সারে পরিণত হয়। তার বিস্তৃতি ছিল বাঙালিদের মনের গভীরে। ক্যান্সার আক্রান্ত দেশকে বাঁচানোর জন্য ইয়াহিয়ার প্রণীত পরিকল্পনা দেশবাসীর মধ্যে আশা সঞ্চার করলেও অনেকেই পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। কিছুদিনের মধ্যে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, সামরিক জেনারেল ইয়াহিয়া খান বাঙালিদের খুশি করতে প্রয়োজনের চেয়েও বেশি সহানুভূতিশীল হয়ে জাতীয় স্বার্থের ক্ষতি করছেন। কিন্তু পক্ষান্তরে জনাব আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল ইয়াকুব, জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের কাছে ইয়াহিয়ার পরিকল্পনার গ্রহণযোগ্যতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সামরিক গোয়েন্দা বিভাগের চিফ জেনারেল আকবর এবং বেসামরিক গোয়েন্দা বিভাগীয় চিফ জনাব রিজভি প্রেসিডেন্টকে রিপোর্ট করেন যে জাতীয় পরিসরে জনগণ প্রেসিডেন্টের পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিছু সংখ্যক সংকীর্ণমনা রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাতন্ত্রের ক্ষুদ্র অংশ বাদে সেনাবাহিনীর তরুণ অফিসারদের বৃহৎ অংশ এবং প্রজ্ঞাশীল জেনারেলরা যে কোনো ত্যাগের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে সৃষ্ট অবিশ্বাস ও ঘৃণা দূর করে পাকিস্তানের আদর্শ ও অখণ্ডতা রক্ষা করার সপক্ষেই মত পোষণ করেন।
তবুও 28শে নভেম্বর 1969 এবং 30শে মার্চ 1970 সালের মধ্যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে ভুট্টো ও কিছু সংখ্যক সংকীর্ণমনা জেনারেল এবং আমলাদের একটি অংশ থেকে ভীষণ চাপের সম্মুখীন হতে হয়। তারা দাবি তোলেন, লিগ্যাল ফ্রেম অর্ডারে স্বায়ত্তশাসনের পরিধি পরিষ্কার করে দিতে হবে প্রেসিডেন্টকে। এতে করে শেখ মুজিব রাষ্ট্রক্ষমতায় এসে বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে স্বাধীন বাংলাদেশের দাবি উত্থাপন করতে পারবে না। কিন্তু এর মধ্যেই শেখ মুজিবুর রহমান গভর্নর আহসানের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেন, স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার এবং গণভোটের অধিকারে কোনো ব্যতিক্রম হলে আলোচনার সব পথই বন্ধ হয়ে যাবে এবং শুরু হবে দেশব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম। সামরিক জান্তার অনেকেই মত প্রকাশ করেন, নির্বাচনের আগেই বল প্রয়োগ করে মুজিবের 6 দফা ভিত্তিক দেশ বিভক্তিকর চক্রান্ত নস্যাৎ করে দেওয়া উচিত। নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো রূপ ব্যবস্থা গ্রহণ করা দুরূহ হয়ে উঠতে পারে। কিন্তু গভর্নর প্রেসিডেন্টকে সাবধান করে দিয়ে বলেন যে মুজিবের সাথে সংঘর্ষে গেলে পাকিস্তানের ঐক্য থাকবে না। প্রেসিডেন্ট জনাব আহসানের সাথে একমত প্রকাশ করেন। তিনি বিশ্বাস করেছিলেন মুজিবের মাধ্যমে 6 দফার পরিবর্তন করেই পাকিস্তানকে টিকিয়ে রাখা সম্ভব। 6 দফার ব্যাপারে প্রেসিডেন্টকে দেয়া শেখ মুজিবের প্রতিশ্রুতিই ছিল তার বিশ্বাসের ভিত্তি। শেখ মুজিব প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছিলেন যে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পরিবর্তন 6 দফার দাবিতে তিনি করবেন। ইতিমধ্যে একটি বিশেষ আশাপ্রদ ঘটনা ঘটে। জনাব শেখ মুজিব 1970 সালের ফেব্রুয়ারিতে জনাব জি.ডব্লিউ. চৌধুরীর সাথে আলোচনা করার সময় মত প্রকাশ করেন যে এলএফও এর আওতায় প্রাদেশিক নির্বাচনও হয়ে যাওয়া উচিত। যুক্তি হিসেবে তিনি বলেন, 6 দফার দাবিতে আপোষ করে প্রাদেশিক নির্বাচনে যাওয়া তার জন্য কঠিন হবে। জনাব ভুট্টো মুজিবের অভিমত সমর্থন করেন এবং একই সাথে কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনের পক্ষে মত দেন। এ থেকেও পরিষ্কার বোঝা যায় শেখ মুজিব একান্তভাবে পাকিস্তান হয়তো বা দ্বিখণ্ডিত করতে চাননি। প্রেসিডেন্ট ইয়াহিয়া জনাব জি.ডব্লিউ. চৌধুরীর কাছ থেকে মুজিব ও ভুট্টোর মত জানার পর কেন্দ্রীয় এবং প্রাদেশিক নির্বাচন একই সাথে করার সিদ্ধান্ত নেন। গণভোটের পরিবর্তে অন্য কোনো ধরনের ভোটাধিকার ভিত্তিক নির্বাচন এবং স্বায়ত্তশাসনের অবকাঠামো এলএফওতে নির্ধারিত নীতিসমূহের উপর ভিত্তি না করে নির্বাচন করার ব্যাপারে তিনি তার জান্তাকে বলেন, এ ধরনের যে কোনো পদক্ষেপ বাঙালি জাতির মনে সন্দেহের উদ্রেক করবে, ফলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। অতএব এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা তিনি যুক্তিসঙ্গত বলে মনে করেন না। তার এই যুক্তি জান্তার জেনারেলরা মেনে নিতে বাধ্য হলেও জেনারেল হামিদ, জেনারেল টিক্কা, জেনারেল ওমর প্রমুখেরা মনে করেন প্রেসিডেন্ট বাঙালিদের প্রতি অযৌক্তিক নমনীয়তা প্রদর্শন করছেন। বিশেষ করে শেখ মুজিবের প্রতি প্রেসিডেন্ট ইয়াহিয়ার মনোভাবের তীব্র সমালোচনা করতে থাকেন তারা। এদিকে জেনারেল পীরজাদা জনাব ভুট্টোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন। 31শে মার্চ 1970 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে যে এলএফওর কথা ব্যক্ত করেন তাতে 5টি নীতি নির্ধারণ করা হয়। ইসলামিক আদর্শই হবে পাকিস্তানের ভিত্তি। মুজিবের বিরোধিতা করেননি, বরং তার নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল, আওয়ামী লীগ নির্বাচিত সংসদ দ্বারা এমন কোনো সংবিধান তৈরি করতে দেবে না যার মাধ্যমে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা যায়। জাতির কাছে আওয়ামী লীগ এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামী আদর্শের উপর ভিত্তি করে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের অঙ্গীকার করেই শেখ মুজিব নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। কারণ তিনি ভালো করেই জানতেন ধর্মের ব্যাপারে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুই অংশের জনগণই অত্যন্ত স্পর্শকাতর। দেশে নিরপেক্ষ সাধারণ নির্বাচন করার সাপেক্ষে গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। কেউই এই বিষয়ে দ্বিমত পোষণ করেননি। 3. শাসনতন্ত্রে পাকিস্তানের অখণ্ডতাকে নিশ্চিত করতে হবে। শেখ মুজিবুর রহমানের মনে যাই থাকুক, খোলাখুলিভাবে তিনি এর বিরোধিতা করেননি। 4. পাকিস্তানের দুই অংশের বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় বিধিসমূহ শাসনতন্ত্রের অংশ হিসেবে পরিগণিত হবে। এই ব্যাপারেও পূর্ব কিংবা পশ্চিম পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতাই কোনো উচ্চবাচ্য করতে সক্ষম হননি। জনাব শেখ মুজিব এবং জনাব ভুট্টো এর বিরোধিতা করেননি। 5. কেন্দ্র প্রাদেশিক সম্পর্ক এমন হবে যে প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার লাভ করবে। দেশের একতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেশের কেন্দ্রের হাতে থাকবে। কেন্দ্রের অন্যান্য দায়িত্ব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষমতাও কেন্দ্রের হাতে থাকবে। শাসনতন্ত্র প্রণয়নের পর তার ড্রাফট প্রেসিডেন্টকে দেখাতে হবে। ড্রাফটের কোনো বিষয় প্রেসিডেন্টের ব্যাখ্যা কিংবা মন্তব্য চূড়ান্তভাবে শাসনতন্ত্রে গৃহীত হবে। এলএফও এর ভূমিকায় 27টি আর্টিকেল ও 2টি শিডিউল থাকায় এটাকে প্রায় একটা অস্থায়ী শাসনতন্ত্রের মতোই মনে হয়। আর্টিকেল 20-এর আওতায় মূলত 5টি মূল নীতি বর্ণিত হয়। সংসদ কর্তৃক একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশগুলো অন্যান্য আর্টিকেলগুলোতে বর্ণনা করা হয়। এলএফওতে সংযোজিত ধারা অনুযায়ী নির্বাচিত সরকারকে 120 দিনের মধ্যে শাসনতন্ত্র তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় 1947 সাল থেকে 1956 সাল পর্যন্ত এই দীর্ঘ 9 বছর সময়ে 2টি নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র প্রণীত হয়।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য একটি নির্ধারিত সময় ধার্য করে দেওয়া হয়। এতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছাও কিছুটা গ্রহণযোগ্যতা লাভ করে। পূর্ব পাকিস্তানে এলএফও ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে অভিমত প্রকাশ করে যে এলএফও প্রেসিডেন্টের 28 নভেম্বর বক্তব্যের পরিপন্থী। কিন্তু পর্দার আড়ালে বোঝাপড়া করতে কতটুকু বেগ পেতে হয়েছিল প্রেসিডেন্ট ইয়াহিয়ার, সে সম্পর্কে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে অবহিত ছিলেন বলে তিনি এলএফওকে মেনে নেন। এলএফওতে বর্ণিত রাজনীতিকে অনেকে মনে প্রাণে মেনে নিতে না পারলেও যেহেতু এলএফও কোনো রাজনৈতিক দলের নীতির পরিপন্থী ছিল না, তাই এর বিরোধিতা করা কারো পক্ষেই সম্ভব হয়নি। যদিও অনেকেই মনে করেন প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্রের অনুমোদন প্রয়োজন হবে বলে বর্ণিত ধারা সংসদের অধিকার এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। 4 এপ্রিল 1970 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় যান। এয়ারপোর্টে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকার এলএফও দ্বারা খর্ব করা হয়েছে বলে যে দাবি, সেটা আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না। আমার একমাত্র ইচ্ছা হচ্ছে দেশে গণতন্ত্রের প্রবর্তন করা। আমি সব পদক্ষেপই আজ অবধি আমি আমার বক্তব্যের বাস্তবায়নের জন্যই গ্রহণ করেছি। 14 এপ্রিল ঢাকা ত্যাগের প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে তিনি আবার দৃঢ়তার সঙ্গে বলেন, ঢাকা অবস্থানকালে সব পার্টির নেতাদের সঙ্গে তার প্রণীত শাসনতন্ত্র প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে গৃহীত হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশিরভাগ নেতৃবৃন্দ এলএফওকে স্বাগতম জানিয়েছেন এবং গ্রহণ করেছেন। শাসনতন্ত্র যদি এলএফওতে বর্ণিত নীতি অনুযায়ী প্রণীত হয় তবে শুধু প্রত্যাখ্যান করার জন্য আমি সেটাকে গ্রহণ করব না, এটা ভাবার কোনো যুক্তি নেই। প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্রের সত্যায়ন একটি প্রক্রিয়াগত লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট কি সত্যিই তার কথা রাখবেন? এই প্রসঙ্গে আলোচনাকালে তিনি জনাব জিডব্লিউ চৌধুরীকে বলেছিলেন, দেয়াল লিখন পড়তে না পারার মতো বোকা আমি নই। 1968-69 সালে আইয়ুব বিরোধী গণ আন্দোলন ছিল নিঃসন্দেহে একনায়কত্বের বিরুদ্ধে জনগণের সংগ্রাম। জনগণের গণতন্ত্রের এই দাবি যে কোনো জেনারেলের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। তবে রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দেশকে দ্বিখণ্ডিত করার কোনো ষড়যন্ত্রই আমি সহ্য করব না। অবশ্য 7.5 কোটি বাঙালি যদি পরোক্ষভাবে ষড়যন্ত্রের আশ্রয় না নিয়ে মুজিবের 6 দফার প্রতি ইঙ্গিত দিয়ে সোজাসুজি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চাইতো, তবে সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে পূর্ব পাকিস্তানের জনগণ। তারা পাকিস্তানের অন্যান্য জনগণের চেয়ে অনেক বেশি ত্যাগ স্বীকার ও সহযোগিতা করেছেন বলে কায়েদে আজমের সাথে জাতীয় সংগ্রামে। পূর্ব পাকিস্তানের প্রতি অন্যায় না করলে আজ পাকিস্তানের অখণ্ডতা হুমকির সম্মুখীন হতো না। এবার গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানবাসীরা শুধু প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকারই লাভ করবে না, তারা জাতীয় পরিসরে দেশকে শাসন করার ন্যায্য অধিকারও লাভ করবে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে তাদের মতামত প্রাধান্য পাবে। আইয়ুব খানকে দেখো, আমরা দুজনেই ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি, কিন্তু আজ তার কি করুণ অবস্থা। নিজের দেশে তিনি আজ প্রায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতির জন্য তিনি নিজেই দায়ী। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আজ যে সংকট দানা বেঁধে উঠেছে তা থেকে দেশকে বাঁচাতে না পারলে আমার পরিণতিও ঠিক আইয়ুব খানের মতোই শোচনীয় হবে। তুমি কি সেটাই চাও? ইয়াহিয়ার এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হয় তিনি আন্তরিকভাবেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সংকটের মোকাবেলা করে পাকিস্তানের অখণ্ডতা নিশ্চিত করতে চেয়েছিলেন। তা না হলে তিনি সুষ্ঠু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? তার মনে কোনো কূটবুদ্ধি থাকলে অবশ্যই তিনি তৃতীয় বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের মতো ছলনার আশ্রয় গ্রহণ করতে পারতেন। সামরিক জান্তার একদিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলেছিলেন, ঘটনাপ্রবাহ থেকে মনে হয় মুজিব ও তার পার্টি পূর্ব পাকিস্তানের সবগুলো আসন থেকেই জয়লাভ করবে। যদি তাই হয় তাকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে। জবাবে প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বলেছিলেন, যদি 7.5 কোটির পূর্ব পাকিস্তানবাসী মুজিবকে পছন্দ করে এবং তার দলকে ভোট দেয় এবং মুজিব যদি রাষ্ট্রবিরোধী কোনো পদক্ষেপ না নেয়, তবে তার বিরোধিতা করার আমিই বা কে আর তুমিই বা কে? তাছাড়া আমার দায়িত্ব নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, দেশকে ভাঙা নয়। আমাদের সবাইকে বিশ্বাসযোগ্য হতে হবে ধৈর্যশীল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে বিশ্বাস সৃষ্টির করার মাধ্যমেই পাকিস্তানের ঐক্য বজায় রাখা সম্ভব। সঠতা কিংবা অসৎ নির্বাচনের চিন্তাভাবনা করলে দেশকে বাঁচানো যাবে না। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ জোর নির্বাচনী প্রচারণা শুরু করে দেন। এক নির্বাচনী জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, পাকিস্তানের সৃষ্টি হয়েছে টিকে থাকার জন্যই, কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। পাকিস্তানের পক্ষে সব মহলের এই ধরনের মনোভাব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেউই সে সময় ভাবতে পারেনি 1971 সালের 25শে মার্চ রাতে এমন ভয়াবহ লোমহর্ষক ঘটনা ঘটতে পারে, যার পরিণতিতে ভারতীয় সেনাবাহিনী বিজয়ের বেশে 16 ডিসেম্বর 1971 ঢাকার মাটিতে পদার্পণ করার সুযোগ পাবে। পরিণামে পাকিস্তানের 90,000 সদস্যের সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হবে এবং দ্বিখণ্ডিত হবে পাকিস্তান।
ইতিমধ্যে রাজনৈতিক কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় এবং 1970 সালের 1 জানুয়ারি থেকে পূর্ণমাত্রায় রাজনৈতিক তৎপরতা শুরু হয় নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ, 6 দফা এবং জয় বাংলা স্লোগানের উপর ভিত্তি করে পূর্ব পাকিস্তানের সব জায়গায় নির্বাচনী অভিযান চালান। 1970 সালের 14 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের একটি পতাকা তৈরি করে আকাশে উড়িয়ে দেয়। ওই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর জনাব আবু সাইদ চৌধুরী। তাকে জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ইয়াকুব খান ডেকে পাঠান এবং ঘটনা সম্পর্কে কৈফিয়ত দাবি করেন। জনাব চৌধুরীকে বলা হয়, ছাত্রদের এই ধরনের কাজ দেশের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ বিধায় আইনত দণ্ডনীয়। গভর্নর আহসানের মধ্যস্থতায় জনাব চৌধুরী সেই যাত্রায় রক্ষা পান। ইতিমধ্যে ইয়াহিয়া খানের কাছে গোয়েন্দা রিপোর্ট পেশ করা হয়। তাতে উল্লেখ করা হয়, শেখ মুজিব তার সহকর্মীদের সাথে সভাকালে বলেছেন, নির্বাচনের পর তিনি এলএফও এর তোয়াক্কা করবেন না। তিনি তার ইচ্ছামতোই শাসনতন্ত্র প্রণয়ন করবেন এবং সেটাকে স্বীকৃতি দিতে প্রেসিডেন্টকে বাধ্য করবেন। এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভীষণভাবে চটে যান। এদিকে অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে খোলাখুলিভাবে এপার বাংলা ওপার বাংলা নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রচারণা শুরু করে দেয়। গোয়েন্দা বিভাগীয় রিপোর্টে বলা হয়, ভারত থেকে বিপুল পরিমাণে অর্থ ও অস্ত্র দুটোই পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর জন্য এবং প্রয়োজনে সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য। পাকিস্তানের নিজস্ব গোয়েন্দা বিভাগগুলোই শুধু নয়, কয়েকটি বন্ধুরাষ্ট্রের তরফ থেকেও একই ইঙ্গিত পাওয়া যায়। পূর্ব পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতাই তখন প্রেসিডেন্টকে আওয়ামী লীগ এবং ভারতীয় আতাতের কথা বলেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট গভর্নর আহসানের কথার উপর বিশ্বাস করে ওই সমস্ত রিপোর্টকে অহেতুক সন্দেহ বলে উড়িয়ে দেন। গভর্নর আহসান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শেখ মুজিব কখনো পাকিস্তানের ঐক্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। গভর্নর আহসান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মতোই ইয়াহিয়া খানের মনেও একই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন। নির্বাচনী প্রচারণা নিয়ে রাজনৈতিক পরিবেশ তখন কিছুটা ঘোলাটে হয়ে উঠেছে। জনমনে আবার নতুন করে সন্দেহের উদ্রেক হয়েছে। পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে শেষ পর্যন্ত নির্বাচন কি হবে, এ অবস্থায় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল পূর্ব পাকিস্তানে। 1970 সালের আগস্ট মাসে হলো এক ভীষণ বন্যা, নভেম্বরে হলো এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। বাংলাদেশের উপর দিয়ে যখন ঘূর্ণিঝড় বয়ে যায় তখন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে গণচীনে। সেখান থেকে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় চলে এলেন। সেখানকার প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাকে বোঝালেন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ঠিক ততটুকু না যা খবরের কাগজে ফলাও করে বের করা হয়েছে। অবস্থার মোকাবেলা করার জন্য প্রেসিডেন্টের পূর্ব পাকিস্তানে অবস্থান করার কোনো প্রয়োজন নেই। এই আশ্বাসের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ঢাকায় 2 দিন থেকে ইসলামাবাদে ফিরে যান। এতে করে পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা ভাবলেন ইয়াহিয়া খান বাঙালিদের দুরবস্থার জন্য বিশেষ চিন্তিত নন। দুর্যোগের ফলে যে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বাঙালিদের, তার প্রতি প্রেসিডেন্টের এরূপ হেয়ালি মনোভাবের ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তাদের এই দুর্দিনে প্রেসিডেন্টের কাছ থেকে আরও বেশি আন্তরিকতা ও সহানুভূতি আশা করেছিল। তাদের এই মনোভাবকে রাজনৈতিক স্বার্থে শেখ মুজিবুর রহমান ব্যবহার করতে ছাড়েননি তার প্রচারণায়। তিনি এই সুযোগে বলতে লাগলেন যে পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে বাঙালিরা অবহেলার পাত্রমাত্র। বাঙালিদের দুঃখ কষ্টে তারা মোটেও উদ্বিগ্ন নয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে এক জটিল অবস্থার সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক নেতারা অভিমত ব্যক্ত করেন যে দুর্যোগের মোকাবেলা করাটাই এখন জাতির প্রধান কর্তব্য। প্রশাসনকে অগ্রাধিকার ভিত্তিতে এই অবস্থার মোকাবেলার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হয়। তাই সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়াটাই হবে যুক্তিসঙ্গত। জনাব ভুট্টো এবং মুসলিম জননেতা মাওলানা ভাসানী ঘোষণা দিলেন, ভোটের আগে ভাত চাই। ভাসানী প্রেসিডেন্টকে অনুরোধ জানালেন নির্বাচন পিছিয়ে দিতে, কিন্তু শেখ মুজিবুর রহমান হুমকি দিয়ে পরিষ্কারভাবে নির্বাচন পিছানোর বিরোধিতা করে বলেন, নির্বাচন পিছানোর যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য পূর্ব পাকিস্তানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। তার এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে অন্যান্য সবার মতামত উপেক্ষা করে প্রেসিডেন্ট যথাসময়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার পূর্ব সিদ্ধান্তে অটল থাকলেন। প্রেসিডেন্ট আশা করেছিলেন তার এই সিদ্ধান্তে শেখ মুজিব খুশি হবেন। হয়েছিল ঠিক তাই। মুজিব খুশি হলেন ইয়াহিয়ার এই সিদ্ধান্তে এবং প্রেসিডেন্টকে গোপন সূত্রে তার আগের ওয়াদার পুনরাবৃত্তি করে খবর পাঠান যে পাকিস্তানের ঐক্য তিনি বজায় রাখবেন অবশ্যই। প্রেসিডেন্ট মুজিবের ওয়াদায় পূর্ণ আস্থা স্থাপন করেছিলেন।